পুরনো বকেয়া ডিএর 25% দিতে হবে। সময় বেঁধে দিল, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গঠন করা হলো নতুন কমিটি। খুশির হাওয়া আন্দোলনকারীদের মধ্যে। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট এবং বৃহস্পতিবার সেই মামলাতেই রায় দিল বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দিল সময়ও। বাকি বকেয়ার 75% মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি হবে। বকেয়া কিভাবে, কতগুলো কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যে 40% ডিএর ফারাক, তার সঙ্গে বৃহস্পতিবারের নির্দেশের কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিল তা পুরনো বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলাতেই। গত বছর 16ই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডিএর 50% দিয়ে দিতে হবে রাজ্যকে, কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান 50% বকেয়া দিয়ে দেওয়া এখনই সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 25% বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ 2008 সালের আগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া ছিল তার 25% মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশের ভিত্তিতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বকেয়া মেটানোর সময় বৃদ্ধির আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে আদালত জানালো ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার, তাই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। অর্থাৎ নিজেদের পুরনো অবস্থানই অনড় রইল সুপ্রিম কোর্ট। আর এই রায় ঘোষণার পরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আবির খেলায় মেতে উঠলেন আন্দোলনকারীরা। শুনে দেব তাদের বক্তব্য। কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল, আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের। এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল। এই রাজ্যের কর্মচারীরা সব থেকে কম ডিএ পেতেন বলে, স্থায়ী কর্মচারীরা এবং পেনশনাররা, এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল। তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ, তিনি কলকারখানায় কাজ করান হোক, ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক, ধান পোতার শ্রমিক হোক, রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রি যোগানদার, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন বা উড়িষ্যা বলুন, প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক। তার কারণটা অন্য কিচ্ছু নয়, এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনাররাও। তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে, কর্মচারীদেরকে ডিএ দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য। সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে? না, বাজার থেকে। বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে? ব্যবসায়ীদের কাছে। সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয়, এর স্থায়ী এবং স্থায়ী সম্পর্ক, সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে। তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে যাতে মানুষের কাছে নগদের যোগান আসে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকমভাবে শোষণ চলছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই, এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম, সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমাদের। যেভাবে উনি নিজে ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, মানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো, প্রায় 4 মাস হতে চলল, মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না।
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয় তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তার দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হবে এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, তারা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে, এবং আগামী 15ই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শুনানি হবে। এই বাজেটের সঙ্গে আজকে যে বাজেট পেশ হবে তার সঙ্গে এই বকেয়া এরিয়ারের কোনো সম্পর্ক নেই। এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে আজ থেকে 12 বছর আগে, 11-12 বছর আগে রাজ্য সরকার এই টাকা কেন্দ্রীয় অর্থ কমিশন বাবদ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে সমস্ত টাকা, পেনশনারদের সমস্ত টাকা এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের 60% টাকা পেয়ে গেছে রাজ্য সরকার। এবং এই যে মাননীয় এজির একজন কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধিকে রেখেছে, এর কারণটা হচ্ছে এইটাই যে রাজ্য সরকারকে হিসেব দিতে হবে 11 বছর আগের টাকা কি করেছে রাজ্য সরকার, রাজ্য সরকারের ফান্ডে যে টাকা জমেছিল সেই টাকা রাজ্য সরকার কি করেছে এটা এজির কাছে হিসেব দিতে হবে। এবং এই জন্যই আজকে এই কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করেছে। এবং এই যে 25% বকেয়া, এর আগে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট তারা নির্দিষ্ট কোনো সময় বলে দেননি, কিন্তু আজকে তারা নির্দিষ্টভাবে সময় বলে দিয়েছেন। এবং তার মধ্যে যদি না হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে গিয়ে উনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, আগামী দিনে সুপ্রিম কোর্টের নির্দেশে ওনাকে, ওনার চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে, ওনাকে সুপ্রিম কোর্টে জেলে যেতে হবে। আর যারা বলেছিল যে এই টাকা নাকি সরকারের টাকা নেই, সরকারকে ব্যতিব্যস্ত করা চলবে না, তাদেরও জেলে যেতে হবে। আর যে সমস্ত সরকারি কর্মচারীরা সরকারের হয়ে দালালি করছে, তারা যদি বাপের বেটা হয়, ময়কা লাল হয়, তাহলে তারা একটা টাকাও নেবে না এখান থেকে, একটা টাকাও এখান থেকে নেবে না। এই দালালি করে করে পশ্চিমবঙ্গের কর্মচারী সর্বনাশ তারা করেছে। 50 বছর ধরে এই সর্বনাশ হচ্ছে বন্ধু সরকারের তত্ত্ব করে। তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ ছিল বলে আজকে আমরা এই যে মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ মেউ করছিলেন, আমাদের বলেছিলেন চোর ডাকাত, ডাকাতের সর্দার, আজকে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় যে উনি চোর, উনি ডাকাত, উনি আমাদের টাকা লুট করেছেন, উনি হাজার হাজার অনিয়মিত কর্মচারীর টাকা লুট করেছেন। সুতরাং এর বিরুদ্ধে উনি যদি ওই নির্দিষ্ট দিনে টাকা হিসেব না দেন, তাহলে আমরা পশ্চিমবঙ্গ অচল করে দেবো। সেই ক্ষমতা সংগ্রামী যৌথ মঞ্চের আছে, ওনাকে দেখিয়ে দিয়েছি। ভাস্কর বলেছে যে ওনার বাড়ির সামনে কেউ মিছিল করতে পারেনি, সংগ্রামী যৌথ মঞ্চ কয়েকটা দালালের বাধা সত্ত্বেও মিছিল করেছে, ওখানে 1 লক্ষ মানুষের মিছিল করেছে। নবান্নের মধ্যে বসে আমরা অবস্থান করেছি, হাত জোর করেছিল। যে মুখ্যমন্ত্রী চোর ডাকাতের সর্দার করেছিল, তাকে অ্যারেস্ট পার্কে দাঁড়িয়ে হাত জোর করে বলতে হয়েছিল যে আমি 4% মরণ ভাতা দিচ্ছি। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ আছে, থাকবে, এবং আগামী দিনে সেই লড়াই আরও যাতে সরকারি কর্মচারী, বাঙালি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যে নেতিয়ে পড়া অবস্থা, যে নির্বীর্য অবস্থা তৈরি করেছিল সরকারগুলো, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ রুখে দাঁড়িয়েছে এবং তার জয় প্রাথমিকভাবে কোর্টে এসছে। এবং সেই রাস্তায়, সেই কোর্টের রাস্তায় এবং রাস্তার লড়াই, দুটো লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী। এই লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই সংগ্রাম চলছে, চলবে, আমাদের
Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.